লাস্ট যে আলোচনা আমাদের হয়েছিল তাতে আমরা মেনলি পাইথন অপারেটরসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মূলত দুটো তিনটে জায়গা একটু দেখব, যার মধ্যে প্রথম আমরা দেখব কিভাবে পাইথনে মাল্টিলাইন অ্যাসাইনমেন্ট করা যায়, বা আমরা মাল্টিলাইন অ্যাসাইনমেন্ট বলতে এক্স্যাক্টলি ঠিক কী বুঝি। কেমন? তো আমি সেটা একটু এক্সাম্পল দিয়েই দেখাই, তাহলে আশা করা যায় ব্যাপারটা আমি বোঝাতে পারবো। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে মাল্টিলাইন অ্যাসাইনমেন্টের বেসিক কাজ কি, বা এটা বলতে ঠিক কী বোঝায়, তাহলে আমরা বলবো যে মাল্টিলাইন অ্যাসাইনমেন্ট allows us to assign multiple variables at the same time in one line of scope বা one line of code। এবার সেটা এক্সাম্পলিফাই করার জন্য আমি ধরে নিচ্ছি যে আমি নেম বলে কোনো একটা ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলটাকে ধরো এসকেএস দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। মেবি আমি এজ বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেটাকে সে হয়তো আমি 40 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। আর ধরো সে অ্যাট্রাকটিভ বলে কোনো একটা ভেরিয়েবল নিয়েছি, আর সেটাকে আমি একটা বুলিয়ান ভ্যালু ট্রু দিয়ে ইনিশিয়ালাইজ করেছি ধরো। এবার আমাকে বলা হলো যে এই ভ্যালুগুলোকে প্রিন্ট করে দাও। আমাকে ধরো বলা হলো যে এই ভ্যালুগুলোকে তুমি প্রিন্ট করে দাও। তো আমরা যেহেতু সিম্পল ফর্ম অফ প্রিন্টিং আগের দিন শিখেছি, তার জন্য আমরা ভাবছি যে আমরা প্রিন্ট ফাংশানকে প্রথমে নেমকে আর্গুমেন্টে পাঠাবো, তাহলে ও নেমটা প্রিন্ট করে দেবে। প্রিন্টকে আমরা এজকে আর্গুমেন্টে পাঠাবো, তাহলে ও এজটা প্রিন্ট করে দেবে। প্রিন্টকে মেবি আমরা অ্যাট্রাকটিভ বলে ভেরিয়েবলটাকে আর্গুমেন্টে পাঠাবো, তাহলে ও অ্যাট্রাকটিভকে প্রিন্ট করে দেবে। এবার এখানে আমরা কিন্তু মাল্টিলাইন অ্যাসাইনমেন্ট করলাম না, আমরা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলগুলোকে চেক করে দেখো ইন্ডিভিজুয়ালি ইনিশিয়ালাইজ করেছি ইন ডিফারেন্ট লাইনস অফ কোড। সেক্ষেত্রে এটাকে যদি আমরা রান করাই, তাহলে ও সিম্পলি আমাকে তিনটে ভেরিয়েবলের ভ্যালুকে ডিসপ্লে করে দেবে। এবার পাইথন আমাদেরকে একটা টিপিক্যাল ফ্লেক্সিবিলিটি দেয়, সেটা হলো এই যে আমাকে যদি মাল্টিপল ভেরিয়েবলকে একই লাইন অফ কোডেতে ইনিশিয়ালাইজ করতে হয়, আমাকে যদি মাল্টিপল ভেরিয়েবলকে সেম লাইন অফ কোডে ইনিশিয়ালাইজ করতে হয়, তাহলে আমাকে ভেরিয়েবল লিস্ট বানাতে হবে, যেটা হবে বেসিক্যালি একটা কমা সেপারেটেড লিস্ট। চেক করে দেখো আমি একটা ভেরিয়েবল লিস্ট ক্রিয়েট করলাম, এরপরে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করলাম, আর তারপরে ঠিক যে অর্ডারে আমি ভেরিয়েবলগুলো বানিয়েছি সেই অর্ডারেই ওদের ভ্যালুগুলোকেও স্পেসিফাই করে দিলাম। সে এসকেএস উইল বি দ্য ভ্যালু অফ নেম, মেবি 40 ইজ দ্য ভ্যালু অফ এজ, অ্যাট্রাকটিভ ইজ হ্যাভিং দ্য ভ্যালু ট্রু। এটা যদি করি তাহলে একটাই জিনিস খালি মনে রাখতে হবে যে আমি যে অর্ডারে ভেরিয়েবলগুলো দিলাম তাদের যে ভ্যালুগুলো সেগুলোও কিন্তু সেম অর্ডারেই থাকতে হবে। যদি আমি অর্ডার মিসম্যাচ করি তাহলে কিন্তু সেখানে একটা সমস্যা হবে। এবার আগের বারে আমরা যা আউটপুট পেলাম, এক্সপেক্টেড যে এবারেও আমরা প্রোগ্রামটাকে রান করালে যদি সেই আউটপুটই পাই, তাহলে এটা কনফার্ম করা যাবে যে মাল্টিলাইন অ্যাসাইনমেন্ট কাজ করেছে। তো আমি দেখো আবারও একবার কোডটাকে রান করালাম, তাতে ও আমাকে সিম্পলি নেম, এজ অ্যান্ড অ্যাট্রাকটিভ এই ভেরিয়েবলগুলোর ভ্যালু প্রিন্ট করে দিল। তো আমি প্রথম যে এক্সাম্পলটা এখন দেখলাম, বা আমরা যে প্রথম এক্সাম্পলটা করলাম, এটাতে আমরা ডিফারেন্ট ডেটা টাইপের ভেরিয়েবলকে মাল্টিলাইন অ্যাসাইনমেন্ট করলাম। আমরা ইভেনচুয়ালি যদি সেম ভেরিয়েবল মানে সেম ভ্যালু বা ইভেন সেম টাইপ অফ ভ্যালু নিয়েও কাজ করি, তাহলেও আমরা মাল্টিলাইন অ্যাসাইনমেন্ট করতে পারি। সেটা কীরকম সেটা আরেকটু সোজা করে দেখাই। ধরো এক্স বলে একটা ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করেছি উইথ দ্য ভ্যালু 20, মেবি আমরা ওয়াইকেও ইনিশিয়ালাইজ করেছি উইথ দ্য ভ্যালু 20, আর জেডকেও ইনিশিয়ালাইজ করেছি উইথ দ্য ভ্যালু 20, আর লেটার অন আমরা এক্স, ওয়াই আর জেড এদেরকে রেসপেক্টিভলি প্রিন্ট করে দিয়েছি।
এবার এখানেও তাহলে একই রকমভাবে আমি ওরকম ইন্ডিভিজুয়াল লাইন অফ কোডেতে XYZকে ইনিশিয়ালাইজ না করে চাইলে একই লাইন অফ কোডেতে XYZকে ইনিশিয়ালাইজ করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের কোডটা কীরকম দেখতে হতো, আমরা লিখতাম x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড উইচ ইজ ইকুয়াল টু 20। এটা যদি করি তাহলে এটা ইভেন C++ জাভাতেও আমরা দেখেছি যে এটা যদি আমরা করি তাহলে এক্স ওয়াই অ্যান্ড জেড এরা সবাই প্লেস হোল্ডারের রোল প্লে করবে, যাদেরকে সবাইকে আমরা 20 বলে ভ্যালুটাকে দিয়ে ইনিশিয়ালাইজ করে দেবো। এবার এটাকে আবার একবার যদি রান করাই তাহলে আউটপুট অফ দ্য কোড সেম থাকবে, বাট আমরা সেম ভ্যালু মাল্টিলাইন অ্যাসাইনমেন্ট এটাকে ডেমনস্ট্রেট করতে পারবো। নেক্সট আমরা দেখো যে জায়গায় যেতে চাইছি সেটা হলো টাইপ কাস্টিং। আমরা নেক্সট একটু টাইপ কাস্টিং নিয়ে আলোচনা করতে চাইছি, কেমন? এবার টাইপ কাস্টিং কাকে বলে এটা আমরা জানি, আমরা অলরেডি জানি। আমরা জানি যে টাইপ কাস্টিং ইজ বেসিক্যালি দ্য প্রসিডিওর অফ কনভার্টিং দ্য ডেটা টাইপ অফ ওয়ান ভ্যালু ফ্রম ওয়ান টাইপ টু অ্যানাদার। কেমন? আমরা টাইপ কাস্টিং বলতে কি বোঝায় সেটা জানি। তাতে আমরা বলি যে টাইপ কাস্টিং ইজ দ্য প্রসিডিওর অফ কনভার্টিং দ্য ডেটা টাইপ অফ some value from one type to another. এবার এটা কেন আমরা শিখছি সেটা পরে অ্যাপ্লিকেশন ওয়াইজ আমরা আলোচনা করব, বাট ফর দ্য টাইম বিং টাইপ কাস্টিং ঠিক কীরমভাবে করা হয় বা কীভাবে কাজ করে সেটা একটু আমরা ডেমনস্ট্রেট করি, কেমন? তো ধরা যাক আমি x বলে একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করেছি উইথ আ ভ্যালু সে 1। নেসেসারিলি ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল যে এক্সটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ওয়াইকে আমরা ধরো ইনিশিয়ালাইজ করেছি উইথ আ ভ্যালু সে 2.0, নেসেসারিলি এটা একটা ফ্লোট ভেরিয়েবল। আমরা জেডকে ইনিশিয়ালাইজ করেছি উইথ আ ভ্যালু 3 উইদিন আ পেয়ার অফ ডাবল কোটস, ন্যাচারালি এটা তাহলে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল, কেমন? এবার আমরা ইনিশিয়ালি XYZকে প্রিন্ট করব, অবভিয়াসলি তাহলে XYZ এর ভ্যালুটা ডিসপ্লে হবে। আর তারপরে আমরা দেখব যে কিভাবে আমরা XYZ এদের টাইপটাকে চেঞ্জ করতে পারি। সেটা কীরমভাবে করবো একটু দেখাই। আমরা ধরো এক্সকে প্রিন্ট করলাম, আর এক্সের যাতে টাইপটা বোঝা যায় তার জন্য টাইপ অফ এক্সকে প্রিন্ট করলাম। এরপরে ধরা যাক আমরা ওয়াইকে প্রিন্ট করলাম, আর তারপরে আমরা টাইপ অফ ওয়াইকে প্রিন্ট করলাম। সিমিলারলি আমরা ধরো জেডকে প্রিন্ট করলাম, আর তারপরে আমরা টাইপ অফ জেডকে প্রিন্ট করলাম। এটা করলে আমরা ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ তাদের টাইপ এই দুটো জিনিস দেখতে পাবো। এটা দেখা হয়ে যাওয়ার পর আমরা তাহলে টাইপ কাস্টিং কীরমভাবে করা হয় সেটা জেনে নেব, আর এই ভেরিয়েবলগুলোকে আমরা টাইপ কাস্ট করব। সেক্ষেত্রে ধরো এটাকে আমরা প্রথমে রান করাতে চাইছি, টাইপ কাস্টিং বলে যে কোডটা লিখলাম সেটাকে আমরা রান করাতে চাইছি। তো যদি আমি এই কোডটাকে রান করাই তাহলে ও আমাকে এক্সের ভ্যালুটা 1 প্রিন্ট করে দেবে, এক্সের টাইপটা ইন্ট দেখাবে, ওয়াইয়ের ভ্যালুটা 2.0 প্রিন্ট করে দেবে, ওয়াইয়ের টাইপটা ফ্লোট দেখাবে, আর জেডের ভ্যালুটা 3 প্রিন্ট করবে, কিন্তু জেডের টাইপটা কিন্তু স্ট্রিং হবে। এবার এখানে একটা অদ্ভুত স্পেশালিটি একটু আমাদের মনে রাখতে হবে যে আমরা এটা নিশ্চয়ই বুঝি একটা কোনো স্ট্রিং টাইপের ওপর আমরা অ্যাজ সাচ কোনো এরিথমেটিক অপারেশন পারফর্ম করতে পারি না, কিন্তু আমরা কোনো ইন্টিজার টাইপ বা ফ্লোট টাইপ মানে নিউমেরিক টাইপ এদের ওপর ডেফিনেটলি এরিথমেটিক বা রিলেশনাল বা লজিক্যাল এরকম ধরনের অপারেশন পারফর্ম করতে পারি। তো আমরা আপাতত অন্য অপারেশনগুলোর কথা ভাবছি না, আমরা শুধু একটা বেসিক এরিথমেটিক অপারেশন পারফর্ম করে দেখতে চাইছি যে এতে কি প্রবলেম হয়, আর তারপরে সেটাকে রিজলভ করলে কীরকম কী দাঁড়ায় সেটা দেখতে চাইছি। কীরকম? ধরা যাক আমার মনে হলো যে আমি জেডেতে যা আছে সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব বা 2 দিয়ে মাল্টিপ্লাই করব,
করলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটাকে ডিসপ্লে করব। এবার যেহেতু দেখো জেডের মধ্যে 3 রাখা আছে, তাই আমার বেসিক পারসেপশন এরকম হতে পারে যে 3কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট আমি হয়তো 9 পাবো। কিন্তু যেহেতু ওটা একটা স্ট্রিং টাইপ, সেজন্য আমরা 3কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওই স্ট্রিংটা যতবার মাল্টিপ্লাই করলাম তত টাইমস বেসিক্যালি প্রিন্ট হবে। দেখা যাক কীরকম। এটাকে রান করালাম, তাহলে দেখো আলটিমেটলি আউটপুটেও আমাকে 9 দেখালো না, রাদার আমায় 3 বা 3 প্রিন্ট করে দিল। আর এটা দেখেই আমরা তাহলে বুঝতে পারলাম যে আমরা কোনো স্ট্রিং টাইপের ওপর এরিথমেটিক অপারেশন পারফর্ম করতে পারি না। ইভেন আমি যদি এখানে এরকমটা না করে ধরো z+3 করলে যা পাওয়া যায় সেটা প্রিন্ট করতে চাইতাম, তাহলে ডেফিনেটলি একটা স্ট্রিং টাইপের ওপরেও অ্যাডিশন করতে পারতো না বলে আমাকে তাহলে একটা টাইপ এরার ডিসপ্লে করতো। এবার আমি চাইছি সামহাও জেডের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে ইন্টিজার হিসেবে প্রসেস করতে। তাহলে আমাকে এটা মনে রাখতে হবে যে আমি যদি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুকে বা কোনো ভ্যালুকে ইন্টিজার টাইপে কনভার্ট করতে চাই, তার জন্য আমি সেটাকে ইন্টিজারের মধ্যে এনক্লোজ করে দেবো। যদি আমি কোনো ভ্যালুকে ফ্লোট টাইপে কনভার্ট করতে চাই তাহলে সেটাকে আমি ফ্লোটের মধ্যে এনক্লোজ করে দেবো। আর যদি আমি কোনো স্ট্রিংকে ধরো কোনো কিছুকে স্ট্রিংয়েতে কনভার্ট করতে চাই তাহলে আমি সেটাকে এসটিআরের মধ্যে এনক্লোজ করে দেবো। যদিও আমি বোঝাবার সময় বা বলার সময় শুধু ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিংয়েরটুকু বললাম, বাট আমরা পরে এটা দেখব যে আমরা যে যে ডেটা টাইপের কথা পাইথনে অলরেডি আলোচনা করেছি সেই প্রত্যেক ডেটা টাইপের জন্যই এই টাইপ কাস্টিং ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবল। মানে আমরা লিস্ট টাইপ, টাপল টাইপ বা ডিকশনারি টাইপ এটাতেও কনভার্সন করতে পারি। বাট ফর দ্য টাইমিং আমরা কি চাইছি না কোনো কিছুকে ইন্টিজারে কাস্ট করব, কোনো কিছুকে ফ্লোটেতে কাস্ট করব, আর কোনো কিছুকে স্ট্রিংয়েতে কাস্ট করব। তো ধরা যাক আমি জেডটাকে ইন্টে কাস্ট করলাম। জেডকে ইন্টে কাস্ট করলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটার সাথে 3 মাল্টিপ্লাই করলাম, আর সেই মাল্টিপ্লিকেশনের রেজাল্টটাকে ধরো প্রিন্ট করলাম, রাইট? তাহলে এটা ভেবে দেখো, জেডের ভ্যালুটা যদি ইন্টিজারে কাস্টেড হয় আর তার সাথে এখন যদি আমি 3 মাল্টিপ্লাই করি, নিশ্চয়ই এরিথমেটিক অপারেশন হিসেবে এটা কনসিডার্ড হবে। আর যদি হয় তাহলে এক্সপেক্টেড আমি তাহলে নিশ্চয়ই 9 দেখতে পাবো। সিমিলারলি আমার কাছে একটা 1 বলে ইন্টিজার টাইপ ভ্যালু ছিল, যেটা এক্স বলে একটা ভেরিয়েবলের ভ্যালু। আমরা ধরো সেই 1টাকে ফ্লোটেতে কনভার্ট করলাম, আমরা ধরো এক্সের ভ্যালুটাকে ফ্লোটেতে কনভার্ট করলাম, সেটাকে প্রিন্ট করলাম। তাহলে এখন ও নিশ্চয়ই আমাকে 1.0 জাতীয় কিছু দেখাবে। একই রকমভাবে ধরো আমি যদি এবার ওয়াইটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে দিই, আর তার সাথে যদি আমি এবার 4 মাল্টিপ্লাই করি দিয়ে সেটাকে যদি প্রিন্ট করি, তাহলে ওয়াইয়ের মধ্যে যে স্ট্রিং টাইপের ভ্যালুটা ছিল 2.0 সেটাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করবে না, রাদার 4 টাইমস ওয়াইয়ের ভ্যালুটাকে ও পাশাপাশি প্রিন্ট করে দেবে। এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিপেটেড আউটপুট। সেটাই যদি আসে তাহলে বোঝা যাবে যে আমরা ইন্ট কাজে লাগিয়ে ইন্টিজারে কনভার্সন করতে পারি, ফ্লোট এনক্লোজিং এটা কাজে লাগিয়ে ফ্লোটেতে কনভার্ট করতে পারি, বা ইভেন এসটিআর কাজে লাগিয়ে আমরা স্ট্রিংয়েতে কনভার্ট করতে পারি। সেটা একবার বোঝার জন্য দেখো এই কোডটাকে রান করালাম। সেক্ষেত্রে ও আমাকে খুব খেয়াল করে দেখবে আমি প্রথমবার কি করেছিলাম, চেক করে দেখো। আমি ইন্টিজার টাইপে জেডকে কনভার্ট করেছিলাম, দিয়ে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, অ্যান্টিসিপেটেড রেজাল্ট ওয়াজ 9। আমি চেক করে দেখো এক্সট্রা ইন্টিজার ছিল, সেটাকে ফ্লোটে কনভার্ট করেছিলাম, অ্যান্টিসিপেটেড রেজাল্ট ইজ 1.0। আর 2.0 এই পুরোটাকে আমি স্ট্রিং বলে ভেবেছিলাম, সেটাকে আমি 4 টাইমস দেখাতে চেয়েছিলাম, তাই 2.0 2.0 2.0 2.0 এরকমও আমার 4 বার ডিসপ্লে করেছে। তার মানে আমরা যে কনভার্সানগুলো ইনিশিয়েট করেছিলাম সেগুলো সবগুলোই কাজ করেছে। এবার এই কনভার্সানটা কোথায় কাজে লাগবে তার এখানেই
আমরা আগে একটা ছোট্ট এক্সাম্পল বলি বা ছোট্ট কারণ নিয়ে আলোচনা করি, তারপরে আমরা এর পরের আলোচনাটায় বা পরের এক্সাম্পলটায় আরেকটু ডিটেলে এই কনভার্সনটা আমরা কেন এখন ইন্ট্রোডিউস করছি সেটা বলার চেষ্টা করব। তো ধরা যাক আমাকে কেউ বললো যে এতদিন ধরে যে প্রিন্ট ফাংশনগুলো ইউজ হচ্ছে তাতে তো শুধু একটা ভেরিয়েবলের ভ্যালুকেই ডিরেক্টলি প্রিন্ট করে দেওয়া হচ্ছে অথবা কোনো একটা সে স্ট্রিংকে প্রিন্ট করে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সাধারণত যখন কোনো একটা প্রোগ্রাম লিখি তখন আমরা কোনো ভ্যালুকে ডিসপ্লে করার সময় ইউজুয়ালি সেটাকে সুটেবল একটা মেসেজের সাথে কনক্যাটিনেট করে তবে মেসেজটাকে প্রিন্ট করি। মানে ধরো দুটো নাম্বারের মধ্যে আমি অ্যাডিশান করলাম, আমরা জাস্ট অ্যাডিশানের রেজাল্টটা ইউজুয়ালি প্রিন্ট করি না, রাদার আমরা রেজাল্ট অফ অ্যাডিশান ইজ দিস এরকম একখানা কিছু প্রিন্ট করি। তো সেটা যদি করতে হয় তাহলে আমাকে এই টাইপ কাস্টিংটাকে একটু কাজে লাগাতে হবে। কীরকম? ধরা যাক আমি বললাম যে আমি এক্সের ভ্যালুটাকে ডিসপ্লে করব, কেমন? এবার সেটার জন্য আমরা ধরো একটা স্ট্রিং প্রিন্ট করতে চাইলাম, দিয়ে ধরো বললাম যে দ্য ইন্টিজার ইজ, এবার আমি চাইছি এক্সের ভ্যালুটাকে দেখাতে। এবার আইডিয়াটা হচ্ছে যে দ্য ইন্টিজার ইজ এটা যদি একটা স্ট্রিং হয়, এর সাথে যদি এক্সটাকে আমাকে দেখাতে হয় তাহলে আমি স্ট্রিং কনক্যাটিনেশন অপারেটর বা প্লাস কাজে লাগাবো আর এক্সের ভ্যালুটাকে প্রিন্ট করে দেবো। এটা করলে কি রেজাল্ট পাওয়া যাবে সেটা আগে একবার দেখি, তারপরে সেটাকে না হয় আমরা রিজলভ করব। এবার আইডিয়াটা খুব সিম্পল, প্রিন্ট ফাংশনকে আর্গুমেন্টে একটা স্ট্রিংই শুধু পাঠানো যায়। আমি চেক করে দেখো এখানে দ্য ইন্টিজার ইজ বলে যা লিখলাম সেটা একটা স্ট্রিং, এক্সটা একটা ইন্টিজার, একটা স্ট্রিংয়ের সঙ্গে একটা ইন্টিজারকে কনক্যাটিনেট করা গেল না, তার জন্য ও ডেফিনেটলি আমাকে তাহলে একটা এরার দেখালো, টাইপ এরার দেখালো। যাতে এই প্রবলেমটাকে রিজলভ করা যায় তার জন্য আমরা তাহলে কি করব, এক্সটাকে ডেফিনেটলি আমরা তাহলে স্ট্রিংয়েতে টাইপ কাস্ট করে দেবো। তাহলে এখন এক্সের মধ্যে যাই থাকুক না কেন সেটাকে এই প্রিন্ট স্টেটমেন্ট ইভেনচুয়ালি একটা স্ট্রিং হিসেবে মনে করবে। তাহলে এর আগে যে প্রিসিডিং স্ট্রিংটা রয়েছে বা এর পরে যদি কোনো সাকসিডিং স্ট্রিং থেকে থাকে তাদের মধ্যে কনক্যাটিনেশন করে দেবে, কেমন? তাহলে যদি কনক্যাটিনেশনটা কাজ করে এবার আমি দ্য ইন্টিজার ইজ এই ভ্যালুটা দেখতে পাবো। এটা ইনিশিয়ালি আমরা প্রিন্ট স্টেটমেন্টটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য আপাতত কাজে লাগালাম, এরপরে আমরা দেখছি যে আমরা এই টাইপ কাস্টিংটাকে আর কোথায় কাজে লাগাতে পারি, কেমন? তো দেখা যাক আমরা লাস্ট যে আলোচনা করেছিলাম, আমরা লাস্ট দিন পর্যন্ত যে আলোচনা করেছিলাম তাতে আমরা কোনো একটা ভেরিয়েবলের শুধু কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন করেছিলাম। অ্যাজ সাচ ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কোনো ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করিনি। তো আজকে আমরা ফার্স্ট একটু ইউজার ইনপুট কিভাবে নেওয়া যায় সেটা দেখার চেষ্টা করি, আর সেখানে তাহলে টাইপ কাস্টিং কীভাবে কাজে লাগাচ্ছি সেটা একবার বোঝার চেষ্টা করি। তো আমি ধরো ইউজার ইনপুট নামের একটা প্রোগ্রাম লিখতে চাইলাম, সেজন্য আমি প্রোগ্রামটার নাম দিলাম ইউজার ইনপুট ডট পাই। আমি ক্লেম করলাম দিস প্রোগ্রাম will demonstrate taking user input। এবার আমরা ইন জেনারেল কীরম করি, মানে সি বা ওরকম ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা কীরম করি, আমরা যে ইনপুটটা নিতে চাই সেটার জন্য কোনো একটা প্রম্পট অফার করি, সেই প্রম্পটটা দেখার পর ইউজার করেসপন্ডিংলি আমাকে একটা ইনপুট দেয়। সেটাই যদি আমরা এখানে করতে চাই তাহলে আমরা ইনপুট বলে একটা ফাংশনকে কাজে লাগাবো। এবার এই ইনপুট ফাংশনের কাজ হচ্ছে তুমি ইনপুট ফাংশনকে যে স্ট্রিংটা অফার করবে সেই স্ট্রিংটাও ফার্স্টে প্রিন্ট করে দেবে, আর এরপর কনসোল থেকে একটা ভ্যালু নিয়ে সেই ভ্যালুটাও তোমায় রিটার্ন করবে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই ইনপুট ফাংশনের আর্গুমেন্ট টাইপ আর ইনপুট ফাংশনের রিটার্ন টাইপ দুটোই স্ট্রিং হবে। মানে আমরা ইনপুট ফাংশনকে যা প্রম্পট করতে বলছি সেটা নেসেসারিলি একটা স্ট্রিং, সেই প্রম্পটের এগেনস্টে কনসোল থেকে যে ভ্যালুটা আমি নিচ্ছি সেটাকে ও কনসিডার করছে অ্যাজ আ স্ট্রিং।
কীরকম? ধরো আমি নেম বলে একটা ভেরিয়েবলের মধ্যে ইনপুট ফাংশনকে আগে বললাম প্রম্পট করো হোয়াট ইজ ইয়োর নেম। এই প্রম্পটটা অফার করার পরে ইউজার আমাকে যে নেমটা দেবে সেটাকে নেমের মধ্যে অ্যাসাইন করে দাও, দ্যাটস ইট। সিমিলারলি আমি ধরো বললাম যে আমি এজ বলে একটা ভেরিয়েবলের মধ্যে ইউজার ইনপুট নেব এরকম, হাউ ওল্ড আর ইউ। এবার মুশকিল হচ্ছে যে এই হাউ ওল্ড আর ইউ এই প্রম্পটটা দেখার পর ইউজার আমাকে যে ইনপুটটা দেবে সেটা নেসেসারিলি একটা ইন্টিজার হবে, আই অ্যাম দিস মাচ ইয়ার্স ওল্ড। সেক্ষেত্রে ওটাকে যখন ও রিটার্ন করবে, চেক করে দেখো যদি ওটাকে স্ট্রিং হিসেবে রিটার্ন করে তাহলে এজের ওপর ফার্দার কোনো এরিথমেটিক অপারেশন অ্যাটলিস্ট আমি পারফর্ম করতে পারবো না। সেজন্য আমি তাহলে ইনপুট ফাংশনের কাছ থেকে যা পেলাম সেটাকে টাইপকাস্ট করে দেবো টু অ্যান ইন্টিজার। একই রকমভাবে ধরে নেওয়া যাক আমি বাই ইউজিং ইনপুট ফাংশন এটা প্রম্পট করলাম হোয়াট ইজ ইয়োর হাইট। কেমন? এবার আমরা জেনারেলি হাইট স্পেসিফাই করার সময় সেন্টিমিটারেই স্পেসিফাই করি এবং সেটা একটা রিয়েল নাম্বার বলেই মনে করি। মানে কেউ ধরো বললো যে মাই হাইট ইজ 160.75 সেন্টিমিটার্স, তো তখন সেটাকে একটা ফ্লোট ভ্যালু হিসেবে যদি আমার প্রসেস করতে হয় তাহলে আমাকে এই ইনপুট ফাংশনের কাছ থেকে যে ডেটাটা পেলাম সেটাকে ফ্লোটেতে টাইপকাস্ট করতে হবে। আমরা টাইপকাস্ট করার পরে যা পাবো সেটাকে মেবি তাহলে হাইট বলে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে দেবো। এইটা করে দেখো আমরা ইউজারের কাছ থেকে প্র্যাকটিক্যালি তাহলে একটা স্ট্রিং ইনপুট হিসেবে নিলাম, একটা এজ হুইচ ইজ অ্যান ইন্টিজার সেটা ইনপুট হিসেবে নিলাম, একটা ফ্লোট ভ্যালু ইনপুট হিসেবে নিলাম। এবার যা যা ইনপুট হিসেবে আমি পেলাম সেগুলোকেই যদি আমরা একটু প্রিন্ট করতে চাই আগের বারে যেরকমভাবে করলাম, তাহলে দেখো ফার্স্ট আমরা হয়তো প্রিন্ট করলাম সে হ্যালো ফলোড বাই দ্য নেম। এবার হ্যালোর সঙ্গে নেমটাকে যদি প্রিন্ট করতে হয় তাহলে নিশ্চয়ই ওটাকে কনক্যাটিনেট করতে হবে। আর যেহেতু নেমের টাইপটা স্ট্রিং বাই ডিফল্ট, সেজন্য হ্যালো স্ট্রিংয়ের সাথে নেম স্ট্রিংটা বাই ইউজিং কনক্যাটিনেশন অপারেটর প্লাস সিম্পলি কনক্যাটিনেটেড হয়ে যাবে। সিমিলারলি আমি ধরো এজের এগেনস্টেও একটা প্রম্পট অফার করতে চাই, তাতে ধরো আমি বললাম ইউ আর ফলোড বাই দ্য ভ্যালু অফ এজ ফলোড বাই ইয়ার্স ওল্ড, এরম একটা কিছু ধরো লিখতে চাইছি। এবার মুশকিল হচ্ছে যে এরম যে কিছু একটা লিখবো তাতে এজের টাইপটা ইন্টিজার হবে, তাহলে একটা স্ট্রিংয়ের সঙ্গে একটা ইন্টিজারের কনক্যাটিনেশনে আবার টাইপ এরার পাওয়া যাবে। তাহলে যাতে সেই এরারটা না পাওয়া যায় আমরা str ফাংশন কাজে লাগিয়ে দেখো এজটাকে স্ট্রিংয়েতে কনভার্ট করলাম। সিমিলার লজিকে তাহলে আমি হাইটের বেলাতেও যদি এটা করি তাহলে দেখো এরকম কিছু একটা রেজাল্ট পেলাম। আমরা বললাম ইউ আর প্লাস str অফ হাইট প্লাস cm টল, তাহলে আমরা দেখাবো ইউ আর এত সেন্টিমিটার টল। এই কোডটাকে এবার দেখো যদি আমরা রান করাই, এই কোডটাকে দেখো এবার যদি আমরা রান করাই তাহলে প্রথমে আমাকে ইউজার ইনপুটটা দিতে হবে, মানে হোয়াট ইজ ইয়োর নেম এর এগেনস্টে একটা ইনপুট দিতে হবে। তো আমি দিলাম এসকেএস। হাউ ওল্ড আর ইউ তাতে ধরো দিলাম 40। হোয়াট ইজ ইয়োর হাইট তাতে ধরো আমি বললাম 180.45। সেটাকে ও এবার প্রসেস করার সময় আমাকে তাহলে হ্যালো এসকেএস ইউ আর 40 ইয়ার্স ওল্ড, ইউ আর 180.45 সেন্টিমিটার টল, এরকম কিছু একটা ডিসপ্লে করে দিল। তাহলে আমরা এইভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারলাম। আমরা ইন জেনারেল ইউজারের কাছ থেকে এইভাবে ইনপুট নেওয়ার সময় চেষ্টা করব যে টাইপের ভ্যালুকে আমি প্রসেস করতে চাইছি সেই টাইপে ইউজার ইনপুটটাকে টাইপকাস্ট করে করেসপন্ডিং ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেওয়া। বেশ, আচ্ছা এরপরে তাহলে আমরা নিউমেরিক ডেটা টাইপের ওপর টিপিক্যাল কিছু অপারেশন পারফর্ম করা যাবে
এরকম কিছু ম্যাথামেটিক্যাল ফাংশনের ইউজেজ নিয়ে আলোচনা করতে চাইছি। তো আমি সেজন্য দেখো এই কোডটাকে ম্যাথ ফাংশন নাম দিয়েই সেভ করছি। আমার অবজেক্টিভ বললাম টু ডেমনস্ট্রেট সাম ম্যাথামেটিক্যাল ফাংশনস। এবার এই কনটেক্সটে একটু মনে রাখো, যেরকম এখানে কিছু ফাংশন আমরা কাজে লাগাবো, যেগুলো তুমি বাই ডিফল্ট ইউজ করতে পারবে, আর এরকম কিছু ফাংশন আমরা কাজে লাগাবো যে ফাংশনগুলোকে কাজে লাগানোর জন্য আমাকে অ্যাডিশনাল কোনো একটা মডিউলকে আমাদের প্রোগ্রামটায় ইম্পোর্ট করতে হবে। এবার এখানে একটা কোয়েশ্চেন উঠবে যে আমরা মডিউল বলতে কি বুঝি। তো তাতে একটু মনে রাখো যে মডিউল ইজ বেসিক্যালি আ ফাইল দ্যাট কন্টেন্স সাম প্রিডিফাইন্ড পাইথন কোড। আমরা একটা মডিউলের মধ্যে কোনো ফাংশন ডিফাইন করতে পারি, মডিউলের মধ্যে ক্লাস ডিফাইন করতে পারি, মডিউলের মধ্যে ইভেন ভেরিয়েবলও ডিফাইন করতে পারি, বা ইভেন এটাকে আমরা একটা কালেকশন অফ রিলেটেড ফাংশনস উইচ আর গ্রুপ টুগেদার বলেও মনে করতে পারি। তো আমরা এক্ষুনি নিজেদের মডিউল বানানোর কথা ভাবছি না, আমরা এক্সিস্টিং একটা মডিউল নোন অ্যাজ ম্যাথ মডিউল, সেটা কীরমভাবে কি কাজ করে সেটা একটু দেখতে চাইছি। তো যে কোনো একটা মডিউলকে তোমার প্রোগ্রামে যদি তোমার ইউজ করতে হয়, তাহলে তোমাকে ইম্পোর্ট ফলোড বাই দ্য মডিউল নেম এই ব্যাপারটা করতে হবে। তো তাতে দেখো আমি ম্যাথ মডিউলকে ইম্পোর্ট করলাম, এটা করা হয়ে যাওয়ার পরে বললাম যে আমি ম্যাথ মডিউলের মধ্যে যে ফাংশনসগুলো রয়েছে সেগুলোর দু একটাকে একটু ডেমনস্ট্রেট করতে চাই। এবার এই আইডিটাতে কাজ করছি বলে দেখো একটা অ্যাডভান্টেজ হচ্ছে, ম্যাথ মডিউলের মধ্যে কোন কোন ফাংশন আছে এটা জানার উপায় হচ্ছে ম্যাথ ডট, এটা করলেই ও আমাকে লিস্ট অফ ফাংশনস অ্যাভেলেবল ইন ম্যাথ মডিউল এটা দেখাবে। সেখান থেকে আমার যে যে ফাংশন নিয়ে কাজ করার দরকার সেই ফাংশন আমি ইউজ করে নেব। কিন্তু আবারও বলছি এটা এরকম আইডিতে করছি বলে হচ্ছে আর কি, কেমন? তো ধরা যাক আমি এক্স বলে একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করলাম উইথ আ ফ্লোট ভ্যালু সে 3.4, আর আমি এই এক্সের সিল ভ্যালু আর এক্সের ফ্লোর ভ্যালু কত হয়, এক্সের স্কোয়ার রুট করলে কত পাওয়া যায় এটা জানতে চাইলাম। তো তার জন্য আমরা ফার্স্ট ধরো সিল ভ্যালু অফ এক্সকে প্রিন্ট করতে চাই, কিন্তু সিল ভ্যালু এই ফাংশনটা ম্যাথ মডিউলের মধ্যেকার একটা ফাংশন বলে দেখো এটাকে ইউজ করতে গেলে আমাকে মডিউল নেম ডট ফাংশন নেম এই সিনট্যাক্সে ওই ফাংশনটাকে ইনভোক করতে হবে। সিমিলারলি আমি তাহলে যদি ফ্লোর ভ্যালু জানতে চাই, তাহলে আমাকে ম্যাথ ডট ফ্লোর ফলোড বাই দ্য ভেরিয়েবল অফ দ্য ভ্যালু অন হুইচ ফ্লোর ফাংশন ইজ গোয়িং টু ওয়ার্ক এটাকে ইনভোক করতে হবে। সিমিলারলি আমাকে যদি সে স্কোয়ার রুট অফ সামথিং এটা জানতে হয়, তাহলে ম্যাথ মডিউলের মধ্যে থাকা স্কোয়ার রুট বা এসকিউআরটি ফাংশনকে আমাকে কল করতে হবে। সেখানে আমি এই এসকিউআরটি ফাংশনকে ধরো 3.4 পাঠালাম, সিল ফাংশনকে এক্স পাঠালাম, আর ফ্লোর ফাংশনকেও এক্স পাঠালাম। এইটুকু আগে দেখি, তারপরে আরও কয়েকটা ফাংশন একটু দেখব। এগুলো আমাদের বেসিক যে সমস্ত প্রোগ্রামসগুলো, সেই প্রোগ্রামগুলোতে ভীষণ রকমভাবে কাজে লাগবে বলে আমরা এলিমেন্টারি ম্যাথামেটিক্যাল ফাংশনস যেগুলো করি সেগুলোকে একটু ডেমনস্ট্রেট করতে চাইছি। তো এই কোডটাকে ম্যাথ ফাংশনকে আমরা ধরো রান করাবো, ম্যাথ ফাংশনকে আমরা রান করালাম, তাতে ও দেখো সিল ভ্যালু অফ 3.14 আমাকে 4 দিল, ফ্লোর ভ্যালু অফ 3.14 আমাকে 4 দিল, আর যখন স্কোয়ার রুট অফ 3.14 জানতে চাইলাম তখন 1.77 এটসেট্রা এরকম একটা ভ্যালু দিল। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমরা সি ল্যাঙ্গুয়েজে যখন কাজ করতাম বা C++-এ যখন কাজ করতাম, তখন দেখো এই স্কোয়ার রুট ফাংশন যা রেজাল্ট দিচ্ছে সেটাকে আমরা ইউজুয়ালি একটা ফ্লোট ভেরিয়েবল বা ফ্লোট ভ্যালু বলে মনে করে জেনারেলি %f ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে প্রিন্ট করতাম। তাতে আমরা
ডেসিমাল পয়েন্টের পরে 6 ডিজিটের প্রিসিশনে একটা রাউন্ডেড অফ ডিসপ্লে পেতাম। এখানে সেটার প্রিসিশন লেভেলটা কিন্তু তুলনামূলকভাবে বেটার। কেমন? সেটা কেন আরও পরে না হয় আমরা আলোচনা করব, বাট ফর দ্য টাইমিং এখানে প্রিসিশনটা রিলেটিভলি বেটার। এবার ধরো নেক্সট আমরা কোনো একটা ভেরিয়েবলের বা কোনো একটা ভ্যালুর অ্যাবসলিউট ভ্যালু কত সেটা জানতে চাইছি। এবার আমি ধরে নিচ্ছি দেয়ার ইজ সাম ভেরিয়েবল কল্ড ওয়াই উইচ ইজ হ্যাভিং দ্য ভ্যালু সে -2। কেমন? আর আমি ধরে নিচ্ছি দেয়ার ইজ সাম ভেরিয়েবল সে জেড উইচ ইজ হ্যাভিং দ্য ভ্যালু সে -4.45 বা -4.5। আমার অবজেক্টিভ হচ্ছে এক্স আর ওয়াই এর অ্যাবসলিউট ভ্যালু বা ম্যাগনিটিউডটাকে নিয়ে কাজ করার। কিভাবে করব? প্রিন্ট এবিএস অফ ওয়াই যদি করি তাহলে আমাকে ও অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই প্রিন্ট করে দেবে। সিমিলারলি প্রিন্ট এবিএস অফ জেড যদি করি তাহলেও ও আমাকে জেড এর অ্যাবসলিউট ভ্যালুটা প্রিন্ট করে দেবে। এখানেও দেখো সি এর সঙ্গে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, সিতে একটা ইন্টিজারের অ্যাবসলিউট ভ্যালু পাওয়ার জন্য আমাকে এবিএস ফাংশন কাজে লাগাতে হতো, আমাকে একটা ফ্লোটের অ্যাবসলিউট ভ্যালু পাওয়ার জন্য এফ এবিএস ফাংশন ইউজ করতে হতো, একটা ডাবলের অ্যাবসলিউট ভ্যালু পাওয়ার জন্য আমাকে এল এবিএস ফাংশন ইউজ করতে হতো, কারণ সেখানে ফাংশন ওভারলোডিং সাপোর্টেড ছিল না। এখানে ফাংশন ওভারলোডিং সাপোর্টেড বলে আমি এবিএস নামের একই ফাংশনকে দেখো একবার একটা ইন্টিজার ভ্যালু পাস করালাম, এবিএস ফাংশনকে আমি একবার একটা ফ্লোট ভ্যালু পাস করালাম, এবং তাতে এবিএস ফাংশন সাকসেসফুলি দুটো সিচুয়েশনেই আমাকে রেজাল্ট রিটার্ন করে দিল। এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু একটা মনে রাখার জায়গা আছে, সেটা হচ্ছে যে এবিএস বলে ফাংশনটা কিন্তু অ্যাজ সাচ ম্যাথ মডিউলের মধ্যে অ্যাভেলেবল নেই। এটা বাই ডিফল্ট তুমি অ্যাক্সেস করতে পারো। কেমন? সিমিলারলি ধরো এনিথিং টু দি পাওয়ার এনিথিং, এটা যদি আমায় জানতে হয়, কোনো কিছুর পাওয়ারে কোনো কিছু, এটা যদি আমায় জানতে হয়, তাহলে আমরা পাও ফাংশনকে ইউজ করব। পাও ফাংশনকে ইউজ করার ক্ষেত্রে আমরা ইন জেনারেল সাম বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট এই কনভেনশনটা ফলো করব। তো আমি ধরো পাও ফাংশনকে বললাম 2 টু দি পাওয়ার 3 এর রেজাল্টটা আমাকে রিটার্ন করো, সেটাকে আমি প্রিন্ট করে দিলাম। একই রকমভাবে ধরো আমাকে বলল যে কিছু এলিমেন্ট রয়েছে, সে 3টে নাম্বার রয়েছে, তাদের ম্যাক্সিমাম ভ্যালু বার করো। এবার দেখো আমি হয়তো চাইছি অ্যাবসলিউট ভ্যালু, বা আমি হয়তো চাইছি সিল ভ্যালু অফ এক্স করলে যা পাওয়া যায়, সিল ভ্যালু অফ এক্স করলে যা পাওয়া যায়, ওয়াই এর অ্যাবসলিউট ভ্যালু নিলে যা পাওয়া যায়, ওয়াই এর অ্যাবসলিউট ভ্যালু নিলে যা পাওয়া যায়, আর জেড এর অ্যাবসলিউট ভ্যালু নিলে যা পাওয়া যায়, এদের মধ্যে ম্যাক্সিমাম কত সেটা আমি বার করব। তার জন্য আমি ম্যাক্স ফাংশনকে কাজে লাগালাম। ম্যাক্স ফাংশন আমায় যা রিটার্ন করলো সেটা আমি প্রিন্ট করে দিলাম। এটা যদি আমি ম্যাক্সের জন্য পারি, তাহলে সিমিলার লজিকে আমি মিন ফাংশনের জন্য তাহলে এই কাজটা করতে পারবো। সেক্ষেত্রে ও চেক করে দেখো সিল ভ্যালু অফ এক্স মানে নিশ্চয়ই 4 কনসিডার করবে, অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই মানে 2 কনসিডার করবে, আর অ্যাবসলিউট ভ্যালু অফ জেড মানে আবার 4 কনসিডার করবে, মানে 4.5 কনসিডার করবে। তাহলে এদের মধ্যে কোনটা ম্যাক্সিমাম সেটা আমি প্রিন্ট করে দেবো। কেমন? মিনিমামটাও তাহলে একই লজিকে কাজ করবে। এবার চেক করে দেখো আমি এখানে অ্যাজ সাচ কোনো মেসেজ দিয়ে এগুলোকে প্রিন্ট করিনি, আমি ডেমনস্ট্রেট করছি বলে আর আলাদা করে কোনো মেসেজ দিইনি, সেটা তোমরা দিতে পারবে আই গেস। এখানে দেখো প্রথমে ও আমাকে ম্যাক্সিমামটা ডিসপ্লে করলো 4.5, 2 টু দি পাওয়ার 3 ডিসপ্লে করলো 8, আর মিনিমামটা ডিসপ্লে করলো 2। তাহলে আমরা আমাদের ডেলি লাইফে যে সমস্ত এলিমেন্টারি প্রবলেমগুলো সলভ করি, মানে বেসিক যে সমস্ত প্রোগ্রামগুলো আমরা করি, সেখানে সাধারণত আমরা যে সমস্ত বেসিক ফাংশনগুলো কাজে লাগাই সেগুলোর একটা ডেমনস্ট্রেশন দেখতে পেলাম। এবার যেমন যেমন আমাদের রিকোয়ারমেন্ট তৈরি হবে তেমন তেমন আমরা তাহলে ম্যাথ মডিউলের মধ্যে থাকা অন্যান্য ফাংশনগুলো বা ইভেন অন্যান্য এক্সিস্টিং বিল্ট ইন ফাংশনগুলো সেগুলোকে পরে না হয় এক্সপ্লোর করব। আচ্ছা, এর পরের জায়গাটায়
বেশ, তো যেটা বললাম যে আমরা এবার একটু ব্রাঞ্চিং স্টেটমেন্টগুলোয় যেতে চাইছি। ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং আমরা যা জানি সেই ব্রাঞ্চিং স্টেটমেন্টগুলোয় যেতে চাইছি। তাতে আমরা প্রত্যেকটা ধরনের ব্রাঞ্চিং কনস্ট্রাক্ট এর জেনারেল সিনট্যাক্সটা আগে দেখব, আর তারপর সেগুলোকে ডেমনস্ট্রেট করার জন্য একদম এলিমেন্টারি লেভেল অফ কিছু প্রোগ্রাম লিখব। ধরে নেওয়া যাক আমরা ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে সেটা শিখতে চাইছি। এবার এটা চেক করে দেখো, এটা নিশ্চয়ই আমরা জানি যে ইফ স্টেটমেন্টের বেসিক পারসেপশনটা হচ্ছে যে আমি একটা কোনো কন্ডিশনের ট্রুথ ভ্যালুর ওপর কোনো স্টেটমেন্টকে এক্সিকিউট করব। হাউএভার কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে অ্যাজ সাচ আমার কিছু করার থাকবে না। এরম সিচুয়েশনেই আমরা সাধারণত ইফকে কাজে লাগাই। তো এখানে একটা জিনিস আমরা শুরুর দিনই বলেছিলাম যে পাইথন ইনডেন্টেড ল্যাঙ্গুয়েজ, মানে এখানে আলাদা করে ব্লক স্ট্রাকচারিং করানোর জন্য ব্রেস পেয়ারের কোনো কোনো ব্যবহার নেই। তো সেজন্য দেখো আমরা ইফ লেখার সময়, মানে ইফ ব্লক লেখার সময় ইফ ফলোড বাই কন্ডিশন এটা স্পেসিফাই করব, এরপর একটা কোলন দেবো, আর তারপরে আমি চেক করে দেখো একটা ইনডেন্টেড ব্লকের মধ্যে ট্রান্সফার করব আমার কন্ট্রোলটা। সেখানে তাহলে যে যে স্টেটমেন্টগুলোকে আমি চালাতে চাই সেই স্টেটমেন্টগুলোকে স্পেসিফাই করে দেবো। যখন আমার মনে হবে যে ইফ ব্লকের বাইরে গিয়ে আমি কিছু কোড লিখতে চাইছি তখন আমি ইনডেন্টেশনটাকে তাহলে চেঞ্জ করে দেবো। সেক্ষেত্রে এই যে জায়গাটা, এটাকে আমরা স্টেটমেন্ট আউটসাইড ইফ বলে মনে করব। তো এটা আমি যেটা দেখালাম এটা হচ্ছে ইফ ব্লক বা ইফ স্টেটমেন্ট লেখার জেনারেল সিনট্যাক্স। তো সেটারই একটা ছোট্ট এক্সাম্পলে আমরা যাই। ধরো এক্স বলে একটা ভেরিয়েবলকে আমি 20 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। এরপরে আমি হয়তো বলেছি ইফ দ্য ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দ্যান 0 দেন প্রিন্ট সামথিং। ধরো আমি প্রিন্ট করলাম ইট ইজ এ পজিটিভ ইন্টিজার, রাইট? এরপরে আমি ওই ইনডেন্টেশনের বাইরে চলে এলাম, সেখানে এসে ধরো আমি প্রিন্ট করে বললাম দিস ইজ আউটসাইড ইফ। কেন এরমটা করলাম? আমরা চাইছি এই কন্ডিশনটা ট্রু হলে কি রেজাল্ট পাওয়া যায় সেটা একবার দেখতে। পরে আমরা চাইছি এই কন্ডিশনটা ফলস হলে কি হয় সেটা একবার বুঝতে। তো ইট ইজ অবভিয়াস কন্ডিশনটা ট্রু হলে কন্ট্রোল অফ এক্সিকিউশন ইফের বডিতে ট্রান্সফার্ড হবে। আমরা যে ইনডেন্টেড স্টেটমেন্টসগুলো লিখছি সেগুলোকেই ও ইফের বডি বলে মনে করে এক্সিকিউট করে দেবে। আফটার দ্য কমপ্লিশন অফ বডি অফ ইফ ও তাহলে স্টেটমেন্ট আউটসাইড ইফ সেগুলোকে চালিয়ে দেবে। কাজেই এই পার্টিকুলার কোডটাকে যদি আমরা দেখো রান করাই, এই পার্টিকুলার কোডটাকে দেখো আমরা যদি রান করাই, তাহলে সিন্স এক্স ইজ 20 ও আমাকে ইট ইজ আ পজিটিভ ইন্টিজার, দিস ইজ আউটসাইড ইফ এরকম একটা রেজাল্ট দেবে। হাউএভার আমি ধরো এইবার এক্সের মধ্যে -20 রাখতে চাইলাম। ন্যাচারালি -20 গ্রেটার দ্যান 0 এটা একটা ফলস কন্ডিশন হবে। এটা যদি একটা ফলস কন্ডিশন হয় তাহলে দিস ইজ আ পজিটিভ ইন্টিজার এটা ও আমার দেখাবে না, মানে ইফ ব্লকটাকেও বাইপাস করবে, করে ইফের বাইরে যা লেখা আছে সেটা প্রিন্ট করে দেবে। এবার যদি কোনো একটা কন্ডিশনের ট্রুথফুলনেস অ্যাজ ওয়েল অ্যাজ ফলসিটি দুটোর ওপরে বেস করেই আমাকে কোনো কোড লিখতে হয়, তখন তো আর শুধু ইফ দিয়ে আমি কোডটা লিখতে পারবো না। তখন আমাদেরকে তাহলে ইফ এলস স্টেটমেন্ট কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে সিনট্যাক্সটা দেখা হবে ইফ ফলোড বাই কন্ডিশন কোলন, ইফের ইনডেন্টেশনে গিয়ে আমরা ইফের বডিটাকে স্পেসিফাই করব, মানে স্টেটমেন্টস আন্ডার ইফ সেগুলো স্পেসিফাই করব। এরপরে আমরা লিখব এলস কোলন, এলসের বডিতে যাব ইনডেন্ট করে, সেখানে গিয়ে এলসের বডিতে যাব ইনডেন্ট করে, সেখানে তাহলে এলসের মধ্যেকার স্টেটমেন্টগুলোকে আমরা স্পেসিফাই করে দেবো। আর এলস ব্লক শেষ হয়ে গেছে এটা বোঝানোর জন্য, এলস ব্লক শেষ হয়ে গেছে এটা বোঝানোর জন্য তাহলে আমরা ইনডেন্টেশনটাকে চেঞ্জ করে দেবো। তাহলে এখানে দেখো এসে বললাম
if x is greater than 0 it is a positive integer, else print করে বললাম it is not a positive integer, it is not a positive integer। মানে আমি ডেলিবারেটলি লিখছি it is not a positive integer, কারণ x এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 না হয় তাহলে তো x এর ভ্যালুটা পজিটিভ না হওয়ার জন্য তাহলে তো x এর ভ্যালুটা নেগেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ 0 দুটোই হতে পারে, সেটা আমরা জানি না বলে আমরা বললাম ইট ইজ নট এ পজিটিভ ইন্টিজার। তাহলে এই পার্টিকুলার কোডটাকে ধরো আমরা সেভ অ্যাজ করি, এটাকে আমরা সেভ অ্যাজ করি, মেবি এটাকে আমরা ব্রাঞ্চিং 2 এরকম একটা নাম দিই, মেবি এটাকে আমরা ব্রাঞ্চিং 2 এরকম একটা নাম দিই, দিয়ে এটাকে আমরা এক্সিকিউট করে দেখি কিরম দাঁড়ায়। এটা খুব সিম্পল, আমরা এই লজিকগুলো সবাই জানি, জাস্ট কিভাবে এটা কাজ করছে সেটা বোঝার জন্য আমরা এই সিনট্যাক্স এবং তার অ্যাপ্লিকেশনটা দেখতে চাইলাম। এবার ধরো এখানেই দেখো আরেকটা জায়গা তৈরি হলো, আমরা এটা অলরেডি জানি যে এক্স এর ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে ওটা পজিটিভ, কিন্তু দেখো এলস ব্লকে যেটা লিখলাম যে এক্স এর ভ্যালু যদি পজিটিভ না হয় তাহলে ইট ইজ নট এ পজিটিভ ইন্টিজার, দিস ডাজন্ট মেক এনি সেন্স। তো আমরা ধরো চাইছি এক্স এর ভ্যালুটা পজিটিভ নাকি এক্স এর ভ্যালু নেগেটিভ নাকি এক্স এর ভ্যালুটা 0 এটা চেক করব, মানে আমরা মাল্টিওয়ে ব্রাঞ্চিং করব। দেয়ার উইল বি আ নাম্বার অফ কন্ডিশনস, সে C1, C2, C3 and so on up to Cn। আমরা জানতে চাইছি whether the condition C1 is true, if true then I will execute some statements, যদি C1টা ফলস হয় তাহলে আমরা জানতে চাইছি whether the condition C2 is true, if true then I will execute some statements। এইটা যেটা আমরা এর আগে if else দিয়ে করতাম সেটাই যদি এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমরা দেখো সিনট্যাকটিক্যালি বলবো if followed by condition then some statements, এরপরে আমরা else if ব্লকটাকে লিখবো elif দিয়ে, the keyword is elif, দেন আমরা কন্ডিশন স্পেসিফাই করব, else if এর বডিতে যে স্টেটমেন্টগুলো চালাবার সেটাকে চালাবো, আর ফাইনালি আমরা তাহলে আমাদের এলস ব্লকটাকে স্পেসিফাই করে দেবো। এখানে সিনট্যাকটিক্যাল ডিফারেন্স উইথ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হলো সিতে আমরা এলস ইফ এই দুটো কিওয়ার্ডকে ইউজ করতাম, এখানে আমরা সেটা এলিফ দিয়ে ইমপ্লিমেন্ট করব, আদারওয়াইজ ইনডেন্টেশন অ্যান্ড অল যা বলেছি সেগুলো সেম। তাহলে আমরা ফার্স্টে ধরো এই সিনট্যাক্সটাকে কমেন্ট করি, তারপরে এই প্রোগ্রামটাকে আমরা একটু রিডিজাইন করি, কেমন? তো এখানে ধরো আমি বললাম ইফ দ্য ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দ্যান 0 দেন এক্স ইজ আ পজিটিভ ইন্টিজার, এরপরে একটা এলস ইফ রাখলাম, সেখানে বললাম ইফ এক্স ইজ লেস দ্যান 0 দেন মেবি উই উইল প্রিন্ট ইট ইজ এ নেগেটিভ ইন্টিজার, আর যদি এই কন্ডিশন দুটোর কোনোটাই ট্রু না হয় তাহলে ফাইনালি আমরা এসে বললাম ইট ইজ এ 0 বা ইট ইজ 0, আর যেমন স্টেটমেন্ট আউটসাইড ইফ লেখা রয়েছে সেটা রেখে দিলাম, কেমন? এবার এটা তো আমরা করছি দেখো কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন দিয়ে, তো আমরা এখন যেহেতু রান টাইম ইনিশিয়ালাইজেশন শিখে গেছি, মানে ইউজারের কাছ থেকে ইউজার ইনপুট নেওয়াটা শিখে গেছি, সেজন্য এখন আর আমরা তাহলে এরকম স্পেসিফিক একটা ভ্যালু প্রোগ্রামের মধ্যেই না লিখে দিয়ে রাদার ইনপুট ফাংশন কাজে লাগিয়ে দেখো বলতে পারি এন্টার অ্যান ইন্টিজার, ইউজার একটা ইন্টিজার দিল, কিন্তু ইনপুট ফাংশন দিয়ে যদি সেটা নিই তাহলে ওটাকে ও স্ট্রিং হিসেবে প্রসেস করলো, তাহলে আমরা তার জন্য ইউজার ইনপুটটাকে ইন্টিজারে টাইপকাস্ট করলাম, তারপর ইউজার যে ইন্টিজারটা দিয়েছে সেটা অ্যাট অল পজিটিভ না নেগেটিভ নাকি সেটা 0 এটা বোঝার চেষ্টা করলাম। এবার এই কোডটাকে যদি আমরা দেখো রান করাই, এটাকে তার আগে সেভ অ্যাজ করে সেভ করি, মেবি এটাকে আমরা সেভ করি অ্যাজ ব্রাঞ্চিং 3.py দিয়ে, এরপর দেখো আমরা এই কোডটাকে যদি রান করাই তাহলে ফার্স্টেও আমার কাছ থেকে একটা ইন্টিজার চাইবে, সে আমরা ইন্টিজারটা 123 বললাম, তাহলেও আমাকে এটা একটা পজিটিভ ইন্টিজার বলবে। আমি যদি আবার কোডটাকে রান করাই
এবার যদি আমি -123 ইনপুট দিই তাহলে ও আমাকে এটা একটা নেগেটিভ ইন্টিজার বলে দেবে। আর আবারও একবার রান করিয়ে যদি আমরা সে 0 ইনপুট দিই তাহলে ইট ইজ 0 ডিসপ্লে করবে, যেটা দেখে আমরা মাল্টিওয়ে ব্রাঞ্চিং যে অ্যাট অল কাজ করছে সেটা অ্যাটলিস্ট ডিসাইড করতে পারবে। এবার এই মাল্টিওয়ে ব্রাঞ্চিংয়ের ক্ষেত্রে পার্টিকুলারলি বাই দ্য ইউজ অফ দিস ইফ এলস আমাকে মনে রাখতে হবে যে দ্য অর্ডার অফ ইভালুয়েটিং দ্য কন্ডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে যে দ্য অর্ডার অফ ইভালুয়েশন অফ the order of the evaluation of the conditions, the order of evaluation of the conditions is important. কীরকম সেটাকেও দেখো আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝাবার চেষ্টা করি। তো সেক্ষেত্রে ধরো আমি ইউজারের কাছ থেকে তার এজকে ইনপুট হিসেবে নিতে চাইলাম, ধরো বললাম এন্টার ইয়োর এজ। এবার ইউজার আমাকে যেমন যেমন এজ দেবে তেমন তেমন কিছু মেসেজ হয়তো আমি প্রিন্ট করব। সে ইফ দ্য ভ্যালু অফ, আমি ভেরিয়েবলটার নামটাও তাহলে চেঞ্জ করে দিই, এখানে একটা অদ্ভুত সুবিধা আছে পাইচার্মের। একটা অ্যাডভান্টেজ হচ্ছে, দেখো ধরো এই প্রোগ্রামটা লেখার সময় তোমার মনে হয়েছে যে আমি ভেরিয়েবলের নামটাকে এক্স রাখবো, রাইট? তাহলে থ্রু আউট দ্য প্রোগ্রাম তুমি ভেরিয়েবলের নামটাকে এক্স দিয়েই করে গেছো। এবার ধরো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের পরে তোমার মনে হলো আই শুড চেঞ্জ দ্য নেম অফ দিস ভেরিয়েবল টু এজ, ধরো তোমার এরকম মনে হলো। এবার তাহলে মুশকিল হচ্ছে যেখানে যেখানে তুমি তাহলে এজ লিখেছো তোমাকে তো সেখানে গিয়ে সব এগুলো চেঞ্জ করতে হবে। অবভিয়াসলি এটা 2-3টে জায়গায় থাকলে ম্যানুয়ালি চেঞ্জ করাটা অ্যাজ সাচ কোনোভাবেই প্রবলেম হবে না, কিন্তু এটা যদি 500খানা জায়গায় থাকে তাহলে চেঞ্জ করতে যথেষ্ট কষ্ট হবে। তো তখন দেখো আমরা ওই এজটাকে সিলেক্ট করলাম, ওটাকে আমরা রাইট ক্লিক করলাম, তাতে দেখো রিফ্যাক্টর বলে একটা অপশান পেলাম, সেটাতে গিয়ে আমরা রিনেম অপশানে গেলাম। রিনেমে আমরা জানতে চাইলাম যে আমরা রিনেম ভেরিয়েবল করব এজটাকে আর তার ইউজেজটাকে, কেমন? তাহলে এবার যদি তুমি এটাকে চেঞ্জ করে দাও, রিনেম করে দাও, এটাকে যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে থ্রু আউট দ্য কোড ও তোমার এই চেঞ্জেসগুলোকে করে দেবে, কেমন? এবার সেটা কোন ফাইলে করবে, কিভাবে করবে সেগুলো তোমাকে সব বলে দিতে হবে, তাহলে ও যা যা করার সেগুলো চেঞ্জ করে দেবে। যাই হোক, মানে আমি সেগুলো এক্ষুনি দেখাচ্ছি না, আরও পাইচার্মের ইউটিলিটি ডেসক্রাইব করাটা আমাদের অবজেক্টিভ নয়, সেটা আমরা পরে দেখবো কোনারে। তো এখানে এবার দেখো আমি ম্যানুয়ালি চেঞ্জ করছি, আমি বলছি ইফ দ্য ভ্যালু অফ এজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 18, আমি প্রিন্ট করব মেবি ইউ আর অ্যান অ্যাডাল্ট। ধরো এরকম একটা প্রিন্ট করলাম, আমি তাতে হয়তো গিয়ে লিখলাম ইউ আর অ্যান অ্যাডাল্ট, কেমন? যদি ধরো এজের ভ্যালুটা লেস দ্যান 0 হয়, যদি এজের ভ্যালুটা সে লেস দ্যান 0 হয়, তাহলে আমি ধরো বললাম বা লেস দ্যান 18 যদি হয় মেবি, তাহলে আমি ধরো বললাম যে ইউ আর ইয়েট টু গেট অ্যাডাল্ট বা ইউ আর নট অ্যান অ্যাডাল্ট, এরকম কিছু একটা। ইউ আর নট অ্যান অ্যাডাল্ট, রাইট? আর একটা জায়গায় ধরো বললাম, মানে এলস পোর্শনে লিখছি, মানে নিশ্চয়ই বুঝতে পারছি যে এজের ভ্যালুটা যদি কেউ অন্য কিছু দেয় মেবি, এটা যেরকমভাবে যা চেঞ্জ হয় আর কি। তো আমি এরকমটা করি, ধরো এখানে আরও একটা এলিফ লিখেছি বা এরকম করেছি, এজ যদি 0 থেকে ছোট হয়, এখানে ধরো বললাম ইউ আর ইয়েট টু বর্ন, কেমন? আর অন্য যে কোনো সিনারিওতে আমরা ধরো বলেছি ইউ আর নট অ্যান অ্যাডাল্ট, এরকম একটা কিছু করেছি। এই
আমার কোডটাতে অ্যাজ সাচ কিছু একটা তেমন আহামরিত্ব নেই। আমি ইউজারের কাছ থেকে একটা এজ ইনপুট হিসেবে নেব। ইউজার যে এজটা দিল সেটা যদি নেগেটিভ ভ্যালু হয়, সে -10 -2 এরকম কিছু যদি হয়, ও আমাকে বলবে ইউ আর ইয়েট টু বর্ন। এজের ভ্যালুটা যদি 18-এর থেকে বড় হয় বা 18 হয়, অথচ যদি 0-র থেকে বড় হয়, তাহলে ও আমাকে বলবে ইউ আর নট অ্যান অ্যাডাল্ট। ধরো এরকম একটা বেসিক কোড। এইবার এই কোডটাকে আমরা একটু আগে এক্সিকিউট করি, তারপর এখানে আমরা একটা স্পেসিফিকেশান একটু জুড়ে দেওয়ার চেষ্টা করি। সেটা কীরকম? ধরা যাক এই কোডটাকে আমরা সেভ করছি অ্যাজ branching4.py বলে, কেমন দিয়ে এটাকে আমরা ধরো রান করাতে চাইছি। এবার ও আমার কাছ থেকে দেখো একটা এজ চাইলো, আমি এজটা 18 এর থেকে বড়, মানে ধরো 100 দিলাম। ও আমাকে বললো ইউ আর অ্যান অ্যাডাল্ট। ফাইন, 18-র থেকে বড় সে 19 হোক বা 100 হোক, সবেতেই ইউ আর অ্যান অ্যাডাল্ট দেখাবে। এবার আবারও এটাকে রান করালাম, আমার কাছ থেকে এজ জানতে চাইলো, আমি -12 দিলাম, ও বললো ইউ আর ইয়েট টু বর্ন। ফাইন, এবার ধরো আবারও আমরা কোডটাকে রান করালাম, সেক্ষেত্রে আমরা ধরো মেবি 0 দিলাম, তাহলে ওই একই ইনফরমেশান দিল। আর ফাইনালি আরেকবার রান করালাম, তাতে আমি ধরো +12 দিলাম, তাতেও ইউ আর নট অ্যান অ্যাডাল্ট দেখালো। এইবার এত কিছু করার পর আমার ধরো হঠাৎ মনে হলো যে 18 বছরের বড় হলে ইউ আর অ্যাডাল্ট, এটা ঠিকই আছে, কিন্তু আমি কোনো একজনের এজ যদি 100 হয়, তাহলে তাকে একটা স্পেশাল কোনো মেসেজ ডিসপ্লে করব। তো সেটার জন্য আমি ধরো বললাম এলস ইফ এজ ইজ ইকুয়াল টু 100, এজ ইজ ইকুয়াল টু 100, আমি ধরো প্রিন্ট করে বললাম মেবি ওয়াও ইউ আর এ সেঞ্চুরি মেকার। যদিও এটা সেঞ্চুরি মেকার মানে শুনতে খুব খারাপ লাগে, যাই হোক তাই থাক। এবার এখানে আমাদের অ্যান্টিসিপেশনটা কীরকম? আমি ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নেব, সেই ভ্যালুটা যদি 100 হয়, তাহলে ও আমাকে ইউ আর এ সেঞ্চুরি মেকার দেখাবে। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা ইফ এলস ইফ এলস দিয়ে যখন মাল্টিওয়ে ব্রাঞ্চিং করি, তখন কন্ডিশন ইভালুয়েশনটা ও সিকোয়েন্সিয়ালি করে। তার মানে কি, এজের ভ্যালুটা নিয়ে ও তাহলে ফার্স্ট কন্ডিশনটাকে চেক করবে। ফার্স্ট কন্ডিশনটা যদি ফলস হয়, তবে ও সেকেন্ড কন্ডিশনে যাবে। এবার দেখো, ফার্স্ট কন্ডিশনে গেলেই তো 100 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 18 এটা ট্রু হয়ে যাবে। আর যদি হয়, তাহলে আমি ইফের বডিটাকে এক্সিকিউট করে রেস্ট অফ দ্য ইফ এলস ব্লক ডেফিনেটলি বাইপাস করে দেব। তাহলে আমি যে চাইছিলাম যে আমাকে এজ ইকুয়াল টু 100 হলে ইউ আর আ সেঞ্চুরি মেকার, এরকম একটা স্পেশাল মেসেজ দেখাও, সেটা ও আর দেখাবে না। সেটা যে দেখাবে না, সেটা আমরা আগে একটু এনশিওর করি। আমরা কোডটাকে রান করাই, ইউজারের কাছ থেকে একটা এজ চাইছে যখন, তখন আমরা 100 দিই, তাতে দেখো ও আমাকে ইউ আর অ্যান অ্যাডাল্ট দেখালো। তাহলে এটা আমরা বলতে চাইলাম যে আমি কোন অর্ডারে কন্ডিশনগুলোকে স্পেসিফাই করছি, সেটা কিন্তু ইফ এলস দিয়ে যদি মাল্টিওয়ে ব্রাঞ্চিং আমরা করি, তাহলে সেখানে ভীষণ ইম্পর্টেন্ট। কেমন? এবার আমরা যদি এটা চাই যে এজ 100 হলে আমাকে এটা দেখাও, তাহলে কি করব? ডেফিনেটলি এইটাকে আমরা তাহলে ইফ ব্লক বলে মনে করব, এটাকে আমরা তাহলে দেখো ইফ ব্লক বলে মনে করব, এটাকে আমরা তাহলে আগে প্লেস করে দেবো। যদি কারুর এজ 100 না হয়, যদি কারুর এজ 100 না হয়, তাহলে সেকেন্ড কন্ডিশন মানে এজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 18 এটাও চেক করবে। যদি ট্রু হয়, তাহলে ও ইউ আর অ্যান অ্যাডাল্ট দিয়ে দেবে। আর সেটা তাহলেই এটা প্রমাণ করতে সুবিধে হবে যে দ্য অর্ডার অফ প্লেসমেন্ট অফ দ্য কন্ডিশনস ইন এ মাল্টিওয়ে ব্রাঞ্চিং ব্লক ডেভেলপড বাই ইফ এলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেমন? তাহলে এবার একটু আবার ওই কোডটাকে আমরা রান করাই, এজ চাইছে যখন, তখন আমরা 100 ইনপুট হিসেবে দিই। এখানে ও আমাকে তাহলে ইউ আর আ সেঞ্চুরি মেকার এই পার্টিকুলার প্রম্পটটা অফার করে দেবে। আর সেটা করলে
আমরা তাহলে এটা বুঝে উঠতে পারবো যে অর্ডার অফ প্লেসমেন্ট অফ দ্য কন্ডিশন কেন ইম্পর্টেন্ট। যেরকম চাইছিলাম সেরকমটাই আসবে। এবার দেখো, আমরা মাল্টিওয়ে ব্রাঞ্চিং করার সময় শুধুমাত্রই যে ইফ এলস কাজে লাগাতে পারি এরকমটা নয়। আমরা চাইলে এখানে সুইচ কেসের যে অ্যাপ্রক্সিমেশন, মানে আমরা সিতে যে সুইচ কেস ব্যবহার করতাম সেরকম একটা সেরকম একটা কনস্ট্রাক্টও ইউজ করতে পারি। কেমন? তো সেটাকে আমরা জেনারেলি বলি ম্যাচ কেস স্টেটমেন্ট। কিন্তু এই ম্যাচ কেস স্টেটমেন্টটাকে ব্যবহার করতে গেলে একটা বেসিক প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়। সেটা কি? এই ম্যাচ কেস যে স্টেটমেন্টটা এটা is available, this particular statement is available on Python 3.10 and onwards. কেমন? 3.10 and onwards আমরা এই ম্যাচ কেস স্টেটমেন্টটাকে কাজে লাগাতে পারবো। এবার দেখো, আমি যেটা ইউজ করছি একদম লোয়ার রাইট কর্নারে যদি দেখো, আমি বেসিক্যালি পাইথন 3.6 ইউজ করছি। সেজন্য এখানে আমি ম্যাচ কেসটাকে ডেমনস্ট্রেট করে হয়তো দেখাতে পারবো না, কিন্তু এর জেনারেল যে সিনট্যাক্স সেইটা একটু আমরা আলোচনা করতে পারবো। এবার কীরকম করে করবো আমরা যেরকমভাবে সুইচ কেস সি বা সি প্লাস প্লাসে ইউজ করতাম অনেকটা সেরকমই হবে। আমরা এখানে দেখো লিখব ম্যাচ ফলোড বাই দ্য ভেরিয়েবল নেম, মানে যার ওপর বেস করে তুমি ম্যাচ করাতে চাও। এরপরে ম্যাচের ইনডেন্টেশনে যাব, সেখানে আমরা লিখব কেস ফলোড বাই প্যাটার্ন 1। প্যাটার্ন 1 ইজ ভেরি মাচ সিমিলার টু কেস 1। তার আন্ডারে আমরা তাহলে স্টেটমেন্টকে প্লেস করে দেবো। মেবি তারপরে আমরা লিখব কেস ফলোড বাই প্যাটার্ন 2, সেখানে প্যাটার্ন 2 এর জন্য স্টেটমেন্টকে প্লেস করে দেবো। এরমভাবে সেভারাল প্যাটার্ন আপ টু দ্য nth প্যাটার্ন ডেফিনেটলি চলবে। সেটার আন্ডারে তাহলে যে স্টেটমেন্টকে রাখা সেটা প্লেস করে দেবো। হোয়াট উইল হ্যাপেন অ্যাজ দ্য অ্যাপ্রক্সিমেশন অফ ডিফল্ট স্টেটমেন্ট, মানে আমরা সুইচ কেস নিয়ে যখন কাজ করতাম তখন তো আমরা ডিফল্ট একটা স্টেটমেন্ট রাখতাম, যেটাতে আমরা বলতাম যে আমার ভেরিয়েবলের ভ্যালুটা কোনো কেস এক্সপ্রেশনের সঙ্গে যদি ম্যাচ না করে তাহলে আমাকে কি করতে হবে। তো এখানে সেটা করার জন্য আমরা দেখো লিখব কেস ফলোড বাই আন্ডারস্কোর, এরপরে আমরা একটা কোলন দেবো, দিয়ে যে স্টেটমেন্টগুলো চালানোর সেটা চালিয়ে দেবো। এটা মনে রাখো যে আলাদা করে যেহেতু এখানে কোনো ব্রেসিংয়ের প্রয়োজন নেই, সেজন্য তোমার ম্যাচ ব্লকটা যে টার্মিনেট হয়ে গেছে এটা বোঝানোর জন্য ইনডেন্টেশনটাকে জাস্ট চেঞ্জ করে দিলেই হবে। এখানে আরেকটা অ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে আমরা এই ম্যাচ কেসের বেলায় চাইলে প্যাটার্ন কম্বাইন করতে পারি। মানে আমরা ধরো চাইছি কেস 1 আর কেস 2তে একই স্টেটমেন্ট চালাবো, আমরা ধরো চাইছি কেস 1 আর কেস 2 এই দুটোতেই আমরা একই স্টেটমেন্ট চালাবো। তো তার জন্য আমরা কি করতে পারি, তো আমি এটা একটা নোট ফর্মে ধরো বলি প্যাটার্নস ক্যান বি কম্বাইন্ড বাই পাইপ অপারেটর। এবার কিরম দেখতে হবে সেটা জাস্ট একটা এক্সাম্পল ভাবো। ধরো আমি কেস 1 আর কেস 2 দুটোতেই একই জিনিস করতে চাই, তাহলে ইনস্টেড অফ রাইটিং কেস 1 অ্যান্ড কেস 2 সেপারেটলি দেখো আমরা লিখতে পারি কেস 1 পাইপ 2 এর আন্ডারে যে স্টেটমেন্টগুলো চালাবো এটা সাকসেসফুলি রান করবে। এবং এটা রান করলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে এই যে মাল্টিপল কেস এক্সপ্রেশনের জন্য তাদের বডিটা যদি সেম হয় তাহলে আমাকে ডিফারেন্ট লাইন অফ কোডে গিয়ে কেস 1, কেস 2, কেস 3 এগুলোকে আর লিখে আসতে হবে না। যারা সেম হবে তাদেরকে ওই পরের যে পাইপ সাইনটা সেটা দিয়েই আমরা একটা কেস স্টেটমেন্ট দিয়ে চেক করে ফেলতে পারবো। কিন্তু এটার অ্যাজ সাচ কোনো এক্সাম্পলে আমি যেতে পারছি না, তার কারণ এখানে আবারও বলছি যে এই ম্যাচ কেস স্টেটমেন্ট এটা কিন্তু পাইথন 3.10 অনওয়ার্ডস অ্যাভেলেবল হবে।
তো সেটা আমরা পারবো, মানে সুইচ কেস দিয়ে ওই মেনু ড্রিভেন যে প্রোগ্রামগুলো আমরা ইউজুয়ালি করে এসেছি সেগুলো আমরা জানি, তো আমরা সেগুলো পারবো। আমরা তাই জাস্ট সিনট্যাক্সটা একটু আলোচনা করে রাখলাম, সেটা অ্যাজ অ্যান্ড ওয়েন নিডেড আমরা ব্যবহার করতে পারবো। মোরওভার আমরা চাইলে নেস্টেড ইফ স্টেটমেন্টও ইউজ করতে পারবো, দ্যাট উই অল নো। ইফ ফলোড বাই সাম কন্ডিশন, সেই ইফ ব্লকের মধ্যে এসে আবার একটা ইফ এলস ব্লক, মেবি একটা এলস ইফের মধ্যে একটা ইফ এলস ব্লক, সাচ কাইন্ড অফ নেস্টিং ইজ অলসো পসিবল টু বি ডান ইন পাইথন। সেটা আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেরকমভাবে করি এখানেও তাই করব, শুধু সিনট্যাক্সগুলো আমাকে ফলো করে চলতে হবে, কেমন? তাহলে এটা হলো পাইথনে আমরা যে ব্রাঞ্চিং কনস্ট্রাক্টগুলো ইউজ করতে পারি তার একটা এলিমেন্টারি ডিসকাশন। এরপরে আমরা তাহলে লুপিংয়ের কনস্ট্রাক্টগুলো আলোচনা করব, আর তারপরে আমরা পাইথনে ফাংশন ডেভেলপমেন্ট কীরমভাবে করা যায় সেটা একটু দেখার চেষ্টা করব।